একটি হত্যাকাণ্ড, মাত্র ৩ সেকেন্ডের অপারেশন, কিন্তু এর প্রস্তুতি চলছিল দীর্ঘ ৬ মাস ধরে। আমরা ভাবছিলাম এটি হয়তো স্থানীয় কোনো রাজনৈতিক ক্রন্দল, কিন্তু না। শহীদ উসমান হাদিকে হত্যার ছক কষা হয়েছিল বাংলাদেশের মাটিতে না, বরং হাজার মাইল দূরে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সীমান্তে। আজ পুলিশ এবং গোয়েন্দা সংস্থার হাতে এমন সব তথ্য এসেছে যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। শুটার ফয়সাল করিম মাসুদ, যে নিজেকে পরিচয় দিত আইটি উদ্যোক্তা হিসেবে, সে আসলে ছিল এক ভাড়াটে খুনি, যার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করেই জমা হয়েছিল ৩০ লাখ টাকা। কে দিয়েছিল এই টাকা? কেন হাদিকে হত্যার আগে রাতে ফয়সাল তার প্রেমিকাকে বলেছিল কাল এমন কিছু ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দিবে? পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে সিঙ্গাপুরে কি কথা হয়েছিল ফয়সালের? আজকের পর্বে আমরা উন্মোচন করব হাদি হত্যার আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং শুটারের ব্যক্তিগত জীবনের সেই অন্ধকার অধ্যায় যা এতদিন ধামাচাপা ছিল। আসুন ক্যালেন্ডারের পাতাটা একটু উল্টাই। ২১ জুলাই ২০২৫ ঢাকা এয়ারপোর্ট থেকে একটি ফ্লাইট উড্ডয়ন করে, গন্তব্য সিঙ্গাপুর। যাত্রীর নাম ফয়সাল করিম মাসুদ। তদন্ত কর্মকর্তারা ফয়সালের ট্রাভেল ডকুমেন্ট চেক করে নিশ্চিত হয়েছেন যে সে ২১ জুলাই দেশ ছাড়ে এবং ২৬ জুলাই আবার দেশে ফেরে। প্রশ্ন হলো, এই ৫ দিন সে কি করেছিল? গোয়েন্দা সূত্র বলছে ফয়সাল সেখানে ঘুরতে যায়নি, সে গিয়েছিল তার বসদের সাথে ফাইনাল ডিল করতে। সিঙ্গাপুরে পৌঁছানোর পর সে সড়ক পথে যায় মালয়েশিয়া সীমান্তে একটি গোপন আস্তানায়। সেখানে তার জন্য অপেক্ষা করছিল দেশ থেকে পলাতক কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। কেন সিঙ্গাপুর বা মালয়েশিয়ার বর্ডার? কারণ ৫ আগস্টের পর অনেক হাই প্রোফাইল নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। তারা বেশিরভাগই আছেন ভারত, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশগুলোতে। তারা জানতো দেশে বসে এই প্ল্যান করলে প্ল্যানটি লিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তারা ফয়সালকে আইটি ব্যবসায়ী সাজিয়ে সেখানে নিয়ে যায়। সেখানেই তাকে হাদির ছবি দেখানো হয় এবং রুট ম্যাপ ঠিক করা হয় এবং পেমেন্ট মেথড বা টাকা লেনদেনের বিষয়টি চূড়ান্ত করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম ও ইঙ্গিত দিয়েছেন ফয়সালের এই বিদেশ ভ্রমণেই ছিল কিলিং মিশনের ভিত্তিপ্রস্তর। শুটার ফয়সাল জানতো এই অপারেশনের পর তাকে দেশ ছাড়তে বাধ্য করা হতে পারে অথবা সে মরেও যেতে পারে। তাই সে তার পরিবারের জন্য একটি সেফটি নেট বা সুরক্ষার ব্যবস্থা করে গিয়েছিল। সিঙ্গাপুর থেকে ফিরে সে তার স্ত্রী শাহেদা পারভিনকে একটি অদ্ভুত কথা বলে। সে বলে, সামনে এমন সময় আসতে পারে যখন তার দেশে থাকা আর হবে না। একজন স্বামী যখন স্ত্রীকে এমন কথা বলে তখন তার স্ত্রীর মনে কি প্রশ্ন জাগতে পারে? ফয়সাল তার স্ত্রীকে একটি নির্দিষ্ট ব্যাংক হিসেবের কথা জানায়। সে বলে, এই হিসেবে প্রায় ৩০ লাখ টাকা আছে, যদি আমার কিছু হয় এই টাকা দিয়ে তোমার চলে যাবে। তদন্তকারীরা নিশ্চিত যে এই ৩০ লক্ষ টাকা ছিল হাদিকে হত্যার অ্যাডভান্স পেমেন্ট বা সুপারি মানি। আর পুরো পেমেন্ট তো কতগুলো হতে পারে তা কারোর ধারণাই নেই। ফয়সালের স্ত্রী পুলিশকে এই তথ্য দিলেও তিনি দাবি করেছেন যে তিনি ঘটনার ভয়াবহতা বুঝতে পারেননি, কিন্তু ৩০ লাখ টাকার লোভে তাকে চুপ থাকতে বাধ্য করেছিল। কারণ লোভ মানুষের একটি বড় স্বভাবজাত গুণ। এবার আসুন ১২ ডিসেম্বরের ঠিক আগের রাতে। স্থান সাভারের মধুমতি মডেল টাউন, গ্রিন জোন কটেজ, একটি নিরিবিলি রিসোর্ট। সেখানে ফয়সাল একা ছিলেন না, তার সাথে ছিল তার মোটরসাইকেল চালক আলমগীর এবং প্রেমিকা মারিয়া আক্তার। সেই রাতে ফয়সাল ছিল অত্যন্ত উত্তেজিত এবং অস্থির। সে মারিয়াকে জড়িয়ে ধরে একটি ভবিষ্যৎবাণী করেছিল। সে বলেছিল কাল এমন এক ঘটনা ঘটবে যা সারা দেশ কেঁপে দিবে। মারিয়া পুলিশকে জানিয়েছে যে সে ভেবেছিল ফয়সাল হয়তো বড় কোনো পলিটিক্যাল শোডাউন করবে, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবেনি ফয়সাল আসলে একটি ঠান্ডা মাথার খুনের রিহার্সাল দিচ্ছে। এই রিসোর্টেই ফয়সাল এবং আলমগীর চূড়ান্ত পরিকল্পনা করে কিভাবে গুলি করা হবে, কোন পথে পালানো হবে। আর মারিয়া ছিল সেই ভয়ঙ্কর রাতের নীরব সাক্ষী। ওসমান হাদিকে গুলি করার পর ফয়সাল কি অন্ধকারে ঢিল ছুঁড়ে পালিয়েছিল? না, তার জন্য প্রস্তুত ছিল এক রেড কার্পেট এক্সিট। পুলিশ এবং ডিবির তদন্তে বেরিয়ে এসেছে এক রাঘব বোয়ালদের নাম। তিনি হলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। ঘটনাটি সিনেমার চিত্রনাট্যের মতো। ১২ ডিসেম্বর দুপুরে গুলি করার পর ফয়সাল তার সহযোগী বাইক চালক আলমগীর যখন ঢাকা ছাড়ছিল তখন তাদের গাইড করেছিলেন এই বাপ্পি। কিন্তু বাপ্পি সরাসরি কাজ করেননি, তিনি ব্যবহার করেছেন তার ভগ্নিপতি আমিনুল ইসলামকে, যাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তদন্ত সূত্র বলছে গুলি করার কিছুক্ষণ পরেই বাপ্পি তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে। বাপ্পির নির্দেশ ছিল পরিষ্কার, তিনি ফিলিপকে ফোনে পাচ্ছিলেন না, তাকে খুঁজে বের করতে। তাই তিনি নির্দেশ দিলেন ফিলিপকে খুঁজে বের করতে এবং বার্তা দিতে যে আজ রাতেই দুজনকে বর্ডার পার করতে হবে।
চিন্তা করুন, খুনের কিছুক্ষণ পরেই বর্ডার পার করার প্ল্যান রেডি। তার মানে প্রশাসন যখন হাদিকে হসপিটালে নেওয়া নিয়ে ব্যস্ত, তখন খুনিরা যুবলীগ নেতার প্রোটেকশনে নিরাপদ রুট দিয়ে ময়মনসিংহের দিকে ছুটছিল। বাপ্পির নির্দেশে আমিনুল ইসলাম ফিলিপের সাথে যোগাযোগ করতে পারে এবং বর্ডার পার করার জন্য সার্ভিস চার্জ হিসেবে কয়েক হাজার টাকা পাঠায়। রাতের অন্ধকারে প্রশাসনের নাকের ডগা দিয়ে শুটার ফয়সাল এবং আলমগীর ভারতে প্রবেশ করে। এখানেই আমাদের সীমান্ত নিরাপত্তা নিয়ে বড় একটা প্রশ্ন ওঠে। 5 আগস্টের পরও আমরা ভেবেছিলাম সিন্ডিকেট ভেঙে গেছে, কিন্তু হাদি হত্যা প্রমাণ করলেও আওয়ামী লীগের বর্ডার সিন্ডিকেট এখনো 100% সক্রিয়। ফিলিপ স্নাল বা আমিনুলরা এখনো টাকার বিনিময়ে যে কাউকে দেশ থেকে বের করে দিতে পারে। আমিনুল গ্রেপ্তার হলেও মূল মাস্টারমাইন্ড বাপ্পি এবং শুটার ফয়সাল এখনো ধোয়া ছোঁয়ার বাইরে। ভারত কি তাদের ফেরত দেবে, নাকি ফিলিপের রুট ব্যবহার করে তারা আরো দূরে পালিয়ে যাবে? এদিকে খুনিদের বিচারের দাবিতে গতকাল থেকেই উত্তাল হয়ে আছে শাহবাগ। জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেছে। যান চলাচল বন্ধ হয়ে আছে, স্লোগানে স্লোগানে কম্পিত হচ্ছে রাজপথ। কিন্তু সবচেয়ে বড় বিষয়টি হলো ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি মাইকে ঘোষণা দেন এক ঐতিহাসিক সিদ্ধান্তের। তিনি বলেন, আজ থেকে এই শাহবাগের নাম আমরা শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করলাম। এটি কোনো সাধারণ ঘোষণা নয়, শাহবাগ বাংলাদেশের আন্দোলনের হৃৎপিণ্ড। এর নাম বদলে হাদির নাম করার ঘোষণা দেওয়া হয়েছে, মানে হাদিকে জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। জাবের আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন রাজপথ থেকে সরবে না। এই ঘোষণার পর শাহবাগের দেয়ালে দেয়ালে গুগল ম্যাপ বা মানুষের মুখে মুখে হাদি চত্বর নামটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি সরকারের উপর এক মনস্তাত্ত্বিক চাপ। সিঙ্গাপুরে 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর চলে গেলেন হাদি, কিন্তু তার ফিরে আসাটা ছিল রাজার মতো। তাকে দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির ঠিক নিকটেই। এটি হাদির জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। বিদ্রোহী কবির পাশে শুয়ে আছেন আরেক বিদ্রোহী। তিনি আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন। তিনি এখন চিরনিদ্রায় শয়িত আছেন সেই কবির পাশেই, যিনি লিখেছেন, বল বীর চির উন্নত মমশির। হাদিকে হত্যা করে তারা ভেবেছিল তার নাম মুছে ফেলবে, কিন্তু আজ হাদি শাহবাগের মোড়ে, জাতীয় কবির পাশে এবং কোটি তরুণের হৃদয়ে। প্রিয় দর্শক, সিঙ্গাপুরের মিটিং, কোটি কোটি টাকার ডিল এবং যুবলীগ নেতার বর্ডার সিন্ডিকেট, সবকিছু মিলিয়ে এটা পরিষ্কার যে হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত আছে আরো বড় এক মাস্টারমাইন্ড, যে আসলে পুরোপুরি এই সমীকরণ থেকে আলাদা, যে এখনো পুরোপুরি ধরাছোঁয়ার বাইরে পুলিশ থেকে। হতে পারে সে আপনার আমার কারোর কল্পনাতেও নেই, কারণ সবকিছুই ছিল পূর্ব পরিকল্পিত। এই মূল মাস্টারমাইন্ডের ঠিকানা শুধুমাত্র পাওয়া যাবে শুটার ফয়সালের মাধ্যমেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুটার ফয়সাল আসলে এখন কোথায়? সে কি বেঁচে আছে, নাকি সেই মাস্টারমাইন্ডই হত্যা করে ফেলেছে সেই শুটার ফয়সালকে? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই ঘটনার পেছনের আসলে মাস্টারমাইন্ড কে? শুটার ফয়সালকে পুলিশ ধরতে না পারলেও মাস্টারমাইন্ড কি আসলে শুটারকে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে, নাকি লুকিয়ে রেখেছে তাদের পূর্ব পরিকল্পিত কোনো নির্দিষ্ট ঠিকানায়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।